তো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর জন্য যে সমস্ত টপিক থেকে ইংলিশ কোশ্চেন হবে সেরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিটেলসে, অর্থাৎ ডিটেলস আলোচনা করব। অপশন ছাড়াই কিরকম ভাবে আমরা অ্যান্সার ওখানে লিখব পরীক্ষার খাতায়, তার বিস্তারিত আলোচনা আমরা এখানে করব এবং সেইভাবেই আমরা প্রশ্নগুলো আলোচনা করব। অত বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। এবং আজকে আমরা প্রথমে জেনে নিই যে কি কি টপিক আমরা আলোচনা করতে চলেছি। ওকে, প্রথমে তো ন্যারেশন চেঞ্জ আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা সেন্টেন্সের একদম যে 5টা সেন্টেন্স রয়েছে ডিটেলস আলোচনা করব। যদি তোমরা এই পার্টটা দেখো তাহলে তোমাদেরকে আর ন্যারেশন চেঞ্জের জন্য ভয় করতে হবে না, অনায়াসে কয়েক মিনিটের মধ্যে তোমরা শিখে যাবে। তারপর আলোচনা করব বিভিন্ন ক্লোজ দ্বারা জয়নিং, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, নাউন ক্লোজ, এই সমস্ত ক্লোজ দিয়ে জয়নিং কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখব। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেরকম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আসা যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসা যায়, ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসা যায়। এছাড়াও ডিগ্রি চেঞ্জ আমাদের এই আলোচনা পর্বে থাকছে, যেটা তোমাদের গ্রুপ ডি এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি এই সমস্ত টপিকগুলো তোমাদের আসবেই তো বটেই, তবে এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব, দেখো ন্যারেশন চেঞ্জের আগেই বলছি, ন্যারেশন চেঞ্জের যে 5টা সাবজেক্ট রয়েছে, তোমার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্স থেকে প্রত্যেকটাতে আমরা আলোচনা করে দেবো। ওকে, দেখো ফার্স্টে যেটা বলা হয়েছে, হি সেজ আই এম এ ডক্টর, এরকম দিল, বলে তোমার চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো সেই ক্ষেত্রে অপশন থাকবে না, কিভাবে করবে। তো ন্যারেশন চেঞ্জ সাধারণত কাদের হয়? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট। আগে ডাইরেক্ট স্পিচটা দেখে নেব কি জিনিস। ডাইরেক্ট স্পিচ মানে তোমার এই যে ডবল ইনভার্টেড কমা তোমরা দেখতে পাচ্ছ, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা থাকবে এবং একটা সেন্টেন্সের কে ডবল ইনভার্টেড কমা থাকবে, তাহলে তোমরা সেখানে চোখ মুজে জেনে যাবে এটা ডাইরেক্ট স্পিচ। ওকে, এবার ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কি করতে হবে? ওই কমা চিহ্নগুলো উঠাইতে হবে এবং তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো আজকে আমরা শিখবো। ওকে, প্রথমে আমরা দেখব, দেখো এখানে দুটো পার্ট আছে, এই হি সেজ থেকে বা হি সেড টু মি এই একটা পার্ট, আর ইনভার্টেড কমার ভিতর আছে আরেকটা পার্ট। এই প্রথম যে পার্টটা, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে তাকে বলে আর ভি, যার ফুল ফর্ম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা থাকে তোমার মানে ইনভার্টেড কমার মধ্যে, সেটাকে আর এস, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচেরই কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ পরিবর্তন করতে হবে। তো এবার আমাদের ফার্স্ট, ভালো করে মনে রাখো, ফার্স্ট এই যে আমি এখানে দেখব রিপোর্টের মানে রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে থাকে, যেরকম এস এ, শুধু এইটা দেখবো তাহলে হবে সে। আর ন্যারেশন চেঞ্জের কিছু কমন যে রিপোর্টিং ভার্ব আছে, যেমন সে, সেড, টেল, টোল্ড, টেলস, হ্যাঁ এই এই দুটো, আক্স, এই তিনটে ভার্ব যদি জেনে যাও তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে ভার্বের ভি1, ভি2 এবং ভি3 জানলে তুমি ন্যারেশন চেঞ্জটা 90% তুমি জেনে গেলে। ঠিক আছে, তাহলে সে এটা ভি1, আর সাথে এস যোগ করলে ভি1, দুটো মিলে এটা ভি1, এস এ আই ডি, সেড মানে ভি2 এবং এইটা হচ্ছে ভি3, জানা গেল। তাহলে এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি1 আর এটা হচ্ছে ভি2। আচ্ছা, এইটাই আমাদের কাজ আছে, তার জন্য বলা। দেখো যদি ভি1 থাকে, ভালো করে দেখো, যদি ভি1 থাকে অর্থাৎ এস এ ওয়াই অথবা তার সাথে যদি এস যোগ থাকে, তাহলে আমাদের চেঞ্জ কি হয় জানো তো, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে? তাহলে আমাদের এখানকার যে ভার্ব, আগে ভার্বটা দেখে নেবো, যেহেতু এই ভার্বের সাথে এই ভার্বের একটা রিলেশন রয়েছে। ওকে, তো এই যে সেজ যদি থাকে বা সে যদি থাকে, তাহলে এখানে যে ভার্ব থাকবে, অর্থাৎ যে টেন্সে থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। যদি এম থাকে মানে সে এম হবে তা নয়, এম, ইজ অথবা আর থাকতে পারে, তাহলে এই তিনটের ভিতরেই বসবে। ঠিক আছে, সেটা এম থাকলে এম হবে তার কোনো মানে নেই, সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু এটার পরিবর্তন হবে না, এটা জানো, তাহলে তোমাদের মানে তোমার ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কেননা এই একটাতে সমস্ত ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, তাহলে এখানে সেজ আছে, তাহলে এখানে এম এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এমটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। তাহলে এম এর পরিবর্তে কি হতে পারে, সেটা ইজ হতে পারে, আর হতে পারে, অথবা এমও হতে পারে। এবার আমরা দেখে নেব কিভাবে হবে। তাহলে এখানে কি লিখবো, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে, হি সেজ। ঠিক আছে, পরীক্ষা লিখবে। 2 নম্বর লিখবে দ্যাট, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বের লিঙ্কার অর্থাৎ ঘটক মশাই হবে দ্যাট। ওকে, এইবার আমাদের যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে, তোমার এখানে যদি আই থাকে, আই চোখ মুজে মনে করো, আই যদি আই থাকে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এদিকে প্রথমে যে থাকবে সেই বসবে, যে থাকবে সেই বসবে। তাহলে এখানে আমরা কি লিখলাম, সেজ লিখলাম। তাহলে হি সেজ দ্যাট
তাই না? এবার এই হিটা বসে যাবে। তাহলে বলো তো হি এর পর এম বসে না ইজ বসে না আর বসে? হি এর পর ইজ বসে, তাহলে উত্তর ইজ হয়ে গেল। হি ইজ এ ডক্টর, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি লিখলাম? হি সেজ দ্যাট হি ইজ এ ডক্টর। এই হিটা কেন হলো? যেহেতু এখানে আই আছে। ক্লিয়ার? আশা রাখছি বুঝতে পেরেছো। ঠিক আছে, 2 নম্বর দেখো, ঠিক এইটার বিপরীত কি বলতো, এখানে ভি টু আছে। ভি টু থাকা মানে এই এম ইজ আরটা চেঞ্জ হয়ে ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, এটা মাথায় রাখবে। এবার ওয়াজ ওয়ার কোথায় বসে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ দুটো একই রয়েছে, শুধুমাত্র এখানে হে সেড আছে, তাহলে এখানে কি বলতো আই আছে, তাহলে এখানে সি হবে। তাহলে এখানে প্রথম কি লিখবো, যে সি সেড দ্যাট। ঠিক আছে, তাহলে আই আর এখানে সি যেটা হবে সেটা সি, সি এর পর কি বসে? ওয়াজ বসে। সি ওয়াজ এ ডক্টর, উত্তর হয়ে গেল। সি ওয়াজ এ ডক্টর। আশা রাখছি বুঝতে পেরেছো। শুধু এইটা দেখতে হবে, রিপোর্টিং ভার্বটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, সি সেড টু মি ইউ আর এ ডক্টর, মানে একই জিনিস, জাস্ট এবার এইটা চেঞ্জ আমরা কিভাবে করবো দেখে নিই। তাহলে আমরা প্রথমে দেখবো এখানে সেড আছে বা সেড টু আছে, তাহলে এই আরটা হয় ওয়াজ হবে, না হলে ওয়ার, ওয়ার হবে। ঠিক আছে, ওয়ার হবে। এই পরিবর্তনটা বুঝতে পারলে কমপ্লিট হয়ে যাবে স্যার। এবার আমরা এখানে যেটা দেখছিলাম, দেখো আই থাকলে আমরা এইটা বসাচ্ছিলাম, যদি আই না থাকে ইউ থাকে, তাহলে এখানে যে থাকবে তার সাবজেক্টটা বসাবো। ইউ থাকলে অর্থাৎ এই যে লাস্টে যে অবজেক্ট থাকবে তার সাবজেক্টটা, অবজেক্ট বলতে এখানে মেয়ে আছে, তো এর সাবজেক্ট কি? আই, যেটা ভয়েস চেঞ্জ আমরা শিখে এসেছি, মেয়ে থাকলে আই হয়। তাহলে এখানে যদি ইউ থাকে, একদম চোখ মুছে তোমরা মুখস্থ করবে, যদি এখানে ইউ থাকে তাহলে এখানে যা থাকবে তার সাবজেক্ট, যা থাকবে তার সাবজেক্ট। অর্থাৎ যদি ধরো আজ থাকে তাহলে উই, হিম থাকে তাহলে হি, হার থাকে তাহলে সি, মি থাকে তাহলে আই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম? আই পাবো, মেয়ের পরিবর্তে যেখানে ইউ আছে তাহলে আই পেলাম। এবার এখানে সেট টু আছে, তাহলে এই আরটাও চেঞ্জ হবে, আয়ের পর কি বসে? ওয়াজ বসে, তাই আই ওয়াজ এ ডক্টর, এটা বসে উত্তর হয়ে গেল। কমপ্লিট। আচ্ছা, তোমাদের জন্য একটা ছকের ব্যবস্থা করেছি, এই যেটা আমি এতক্ষণ মুখে বলছিলাম, এই ছকটা যদি তোমরা নোট ডাউন করে রাখতে পারো, তাহলে ন্যারেশন চেঞ্জের ওই যে ভার্বের যে চেঞ্জটা কখনোই ভুল হবে না। কিরকম দেখো আমি বলে দিচ্ছি একটু। ডাইরেক্ট স্পিচ অর্থাৎ আমাদের যেটা প্রশ্ন থাকবে, আর ইনডাইরেক্ট স্পিচ যাদেরকে আমাকে উত্তর করতে হবে। তাহলে প্রশ্নে যদি এমিজার থাকে তাহলে ওয়াজার হবে কখন? এই জিনিসটা কখন হবে? যখন সেড থাকবে অথবা সেড টু থাকবে, এক কথায় পাস্ট টেন্সে যদি থাকে তবেই, নইলে কিন্তু হবে না। আচ্ছা, এবার এখানে যদি ওয়াজার থাকে তাহলে সেই ওয়াজের পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাড বিন। এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তার পরিবর্তে লিখবো কি? হ্যাড লিখবো। ঠিক আছে, তারপর দেখো এখানে যদি ভি ওয়ান থাকে, প্রথমে প্রশ্ন ধরো আই ইট রাইস, সাপোজ এখানে আছে, হ্যাঁ আই ইট লিখলাম, তাহলে এইটাকে ভি টু করতে হবে অ্যাট। আর যদি ভি টু থাকে, সাপোজ এখানে লিখলাম ধরো আই অ্যাট, তাহলে কি লিখবে? হ্যাড, হ্যাড আর এটা ভি থ্রি। ঠিক আছে, হ্যাড বিন, এটা ভুল হয়েছে, হ্যাড ভি থ্রি হবে। ঠিক আছে, হ্যাড ভি থ্রি, অর্থাৎ এই ইটেন, ইটটাকে ইটেন করতে হবে, এটা কারেকশন করবে, হ্যাড ভি থ্রি। সেল উইল থাকলে শুড অথবা উড, অর্থাৎ সেল থাকলে শুড, উইল থাকলে উড, এটা নর্মাল। আবার সেল থাকলে উড হইতে পারে, আবার উইল থাকলে শুড হইতে পারে, সেটাই তোমার ব্যতিক্রম। ওকে, তারপর হচ্ছে দেখো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট বসে যাবে, শুড উড কুড। ঠিক আছে, তাহলে মাস্ট এগুলো যা হবে সেটা বসে যাবে। নাও থাকলে দেন হবে, ইয়েস্টারডে থাকলে মানে গতকাল, দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, হিয়ার থাকলে দেয়ার। এগুলো মুখস্থ করতে হবে, আর যদি নারেশন চেঞ্জ থাকে তো এইরকম একটা পরিবর্তন থাকবে। ওকে, এইবার আরেক মানে আমরা ধরো ন্যারেশন চেঞ্জ করবো 15টা, কিন্তু অর্থাৎ যেহেতু আমাদের সাবজেক্ট মানে সেন্টেন্স রয়েছে 5টা, ঠিক আছে, প্রত্যেকটা থেকে একটা দুটো করে আমরা বুঝিয়ে দেবো যাতে তোমাদের আর সমস্যা না হয়, যেহেতু আর 2 দিন বাদ দিয়ে পরীক্ষা। ঠিক আছে, আগামী রবিবারে পরীক্ষা, একটু যদি এগুলো দেখে যাও মনে মনে থাকবে, আমি সেইভাবে তোমাদেরকে বুঝাবো। তাহলে দেখো এইবার দেখো এখানে সেট আছে তাই না, ভালো করে দেখে নেবো, জাস্ট পরীক্ষার হলে আমরা এইভাবে দেখবো, প্রশ্নটা তো থাকছে। আচ্ছা সেট, সেট থাকলে মানে কি এইটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, কি হবে? ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, কেন এখানে এমিজার আছে। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য
হবে, তবে একটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই জিনিসটা একটু মনে রাখো, এটা সবাই জানি। এই রিপোর্টের স্পিচটা দিকে আমরা একবার খেয়াল করবো। অর্থটা কি আছে, যদি চিরন্তন সত্য বোঝায়, যে সত্যগুলো কখনোই নির্মূল হবে না, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঠিক আছে, আর কোনো ঐতিহাসিক সত্য, ঠিক আছে। তো ঐতিহাসিকের চাইতে চিরন্তন সত্যটা বেশি ইম্পর্টেন্ট। তো চিরন্তন সত্য যদি কোনো বাক্য থাকে সেন্টেন্সটা, তাহলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে সেড থাকলেও এই ইজ যা আছে তাই থাকবে, আর ভিউ ওয়ান থাকলে তো পরিবর্তন হবে না। এক কথায় যদি এইটা এই সাবজেক্টে যদি তোমার কি থাকে বললাম, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য যদি থাকে, জাস্ট মিডিলে দ্যাট বসে উত্তর হয়ে যাবে। তাহলে এটা যদি পরীক্ষা আসে তাহলে কত সুবিধা হবে বলো তো। তাহলে কি লিখবো, দ্য টিচার লিখে দেবো, এখানে মিডিলে দ্যাট বসে দেবো, শুধু এই কমা চিহ্নগুলো উঠে দেবো, একদম কারেক্ট অ্যান্সার। কেননা দেখো, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য। এরকম কিছু চিরন্তন সত্যর বাক্য তোমাদেরকে জেনে যেতে হবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, হ্যাঁ, পশ্চিম দিকে অস্ত যায়, এর আগে বলছিলাম। মানুষ মরণশীল, আমরা মরণশীল, পৃথিবী গল, হ্যাঁ, পৃথিবীর চারপাশে এই চন্দ্র ঘোরে, বা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। এই ধরনের যে সমস্ত শব্দগুলো অবশ্যই আমরা একটু জানবো, একটু মাথায় খেয়াল মানে একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে। 1 আওয়ার যেহেতু টাইম আছে, একটু ভাবলে তোমাদের অ্যান্সার দেওয়া সহজ হবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করতে যাবে না। ওকে, তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, এবার এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই গেল। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে চলে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দেখবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, যেটা আমার ভুল হয়েছে দেওয়া, জিজ্ঞাসা চিহ্ন থাকবে, ঠিক আছে, এটাতে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করবো, দেখো, যে প্রথমে আমরা কি দেখবো, এইদিকে জিজ্ঞাসা চিহ্নটা। এবার আমরা এই যে সেড টুর কথা বলছিলাম, এখানে আমরা জাস্ট সেড টুর কথাই বলছিলাম, সেডও লিখে দিয়েছিলাম। আর সেড টু থাকলে টোল্ড হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকে, ঠিক আছে। এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন যদি তুমি পেয়ে যাও, তাহলে এই সেড টু এর পরিবর্তে তুমি লিখবা আস্কড, ASKED, আস্কড লিখবে, ঠিক আছে। অর্থাৎ হি আস্কড হিজ মাদার, এটা লিখে দিলাম। জাস্ট এখানে আমরা আস্কড শব্দটা এই জায়গায় লিখবো। ওকে, এইবার আমাদের যেটা আছে, এই দুটো জিনিস দেখবো, জাস্ট এই দুটো পরপর দুটো শব্দ, আর WH থাকলে তিনটে দেখতাম, ঠিক আছে, পরপর দুটো শব্দ। এই দুটো শব্দর স্থান পরিবর্তন করে দাও, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। স্থান পরিবর্তন করলে কি হবে, আমাদের আছে কি বলতো, উইল আর ইউ, ঠিক আছে। আমাদের নিয়ে আসবো ইউ, আর এদিকে লিখবো উইল, উত্তর হয়ে গেল। 100 নয় কিন্তু 99% হলো, 1% একটু মানে তোমাদেরকে বলার জন্য আছে। তাহলে এইটা যদি আগে ঠিক করতে পারো, তাহলে তোমার 1% অত টাইম লাগবে না করতে, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোকে স্থান পরিবর্তন করব। করার পরে সেই আগে কথা বলছিলাম সেদিকে চোখে যাব, আর সে আগের কথা সাথে সাথে আমরা এই ছকটা দিকে একটু তাকাবো। যদি তোমরা একটু ছকটা মুখস্থ করে যেতে পারো খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো তো, এখানে কি বললাম, এই ইউটা এদিকে আছে, উইলটা এদিকে আছে, ঠিক আছে। এবার আমরা টক করে এই ছকের দিকে চলে যাব, যে এখানে উইল আছে, কি হবে, উড। ক্লিয়ার? এটাই হয়েছে আমাদের ওই 1% জন্য বলছিলাম এইটা। তাহলে এখানে কি লিখবো, ইউটা, তাই না? আচ্ছা, ইউ লিখছিলাম, ইউটা চলে আসলো, উইলের পর উড বসবে। ওকে, এবার আর একটা জিনিস তোমাদেরকে বলবো, আর একটা জিনিস কি বলতো, এই ইউটা কিন্তু আর বসবে না, মানে এই জিনিসটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, কিন্তু এই ইউটা কি মানে কোন জায়গায় বসবে বলতো, এ কাকে বসাবে, অর্থাৎ এখানে বসাবে, একেই, তাই না? এ তো অর্থাৎ সেড টু এর পরে যে নাউনটা থাকবে সেইটা এই উইলের পরিবর্তে বসবে। আমরা প্রথমে করছিলাম, দেখো, একদম প্রথমে যেটা করলাম না, 3 নম্বরটা, যে ইউ আছে, তার আগে কি আছে, মানে এখানে শেডের পর কি আছে, মি, তাহলে মেয়ের সাবজেক্ট কি হবে, আই বসাচ্ছিলাম, ইউ কিন্তু বসাইনি, ইউ বসালে তোমরা ভুল করবে, ঠিক আছে, অর্থাৎ নাম্বারটা পাবে না। তাহলে এখানে আমরা ইউ এর পরিবর্তে হিজ মাদারটা লিখবো, ঠিক আছে, অর্থাৎ হিজ মাদার, আর এখানে যে উইল থাকলে কি লিখলাম, উড, ঠিক আছে, উইল থাকলে উড গিভ। এইবার এখানে বলে দেখা যাচ্ছে আর একটা মি আছে, মি, এটা একটু কঠিন মনে হবে কিন্তু কঠিন নয়, মানে একটাতে তুমি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। মি যদি থাকে এখানে লাস্টে, যদি মি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আই যদি থাকে তাহলে প্রথম, তাই না, ঠিক, আই এর অবজেক্ট কে, মি, আর মি যদি থাকে তাহলে এইটার অবজেক্ট করতে হবে। অর্থাৎ প্রথমে যে থাকবে আই, যেরকম বলছিলাম, এই মনে করে এখানে আই আছে, তাহলে এখানে হি হতো, কিন্তু আই এর পরিবর্তন এখানে যেহেতু আছে, তাহলে একেও পরিবর্তন করতে হবে। তাহলে আই এর পরিবর্তে এখানে কি হচ্ছে, মি, তাহলে এর হি এর পরিবর্তে কি লিখতে হবে, হিম, তাহলে এই মি এর জায়গায় লিখবো হিম, বাকিটা লিখে দেবো। তাহলে উত্তরটা কি হলো দেখে নাও,
যে হি টো আস্কড হিজ মাদার, আর একটা বলতে ভুলে গেলাম, সরি তার জন্য। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এই লিঙ্কার জিনিসটা একটা বলতে ভুলে গেছি, সেটা তোমার ইফ বসবে, ইফ ইফ কথাটা বসবে। অর্থাৎ যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা দুটো ওয়ার্ডকে মানে দুটো সেন্টেন্সের মিডিলে হবে না, তখন আমরা প্রথমে একটাতে ইফ বসাবো, আর একটা হচ্ছে ডাব্লিউ এই জাতীয় যে ওয়ার্ড থাকবে সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা সর্বোপরি আমাদের কি হলো, হি আস্কড হিজ মাদার ইফ, ইফের পরে তো কি লিখলাম, হিজ মাদার। ঠিক আছে, উইল থাকলে কি হলো, উড লিখলাম, আর এই মিটা পরে কি হবে, হিম লিখলাম, আর মানি, উত্তর হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বরটা দেখি। 7 নম্বরটা কি বলে, দেখো, আই সেড টু হিম হোয়াট আর ইউ ডুইং, জিজ্ঞাসা। তাহলে সেড টু এর পরে কি লিখবো, আই আস্কড হিম, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার ডাব্লিউ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউ ওয়ার্ডটা এখানে বসে যাবে, এখানে আর ইফ বসবে না। যদি ডাব্লিউ এবং এইচ এই ওয়ার্ড এবং হাউ এই কয়েকটা ওয়ার্ড আছে, যদি না থাকে তাহলে ইফ বসাবা, আর যদি থাকে তাহলে সেইটাই বসে যাবে, ইফ বসবে না, তাহলে বসে গেল। আচ্ছা, তাহলে এবার এইটাকে বাদ দাও, পরে থাকলো কি আর, আর ইউ, এই দুটোকে অল্টারনেট করো, অর্থাৎ ইউ আর। ঠিক আছে, অল্টারনেট করার পরে এবার আমাদেরকে এই দুটোকে চেঞ্জ করতে হবে। কি ইউ থাকে মানে কি, এখানে যে থাকবে তার সাবজেক্ট, তাহলে এর পরিবর্তে এখানে হিম আছে, তাই না, তাহলে আমরা হিমের জায়গায় কি লিখবো, হি লিখবো। আর ওই যে ছকে দেখবে ওয়াজ ওয়ার থাকলে, এই এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে হি বসলাম, তাহলে হি এর পর কি বসবে, ওয়াজ বসবে, উত্তর হয়ে গেল। তাহলে এখানটার উত্তর কি হলো, যেহেতু এরপর আর কিছু নেই, তাহলে লিখলাম যে আই আস্কড হিম হোয়াট, এর পর থেকে লিখলাম হি, আর এর পরিবর্তে কি লিখলাম, ওয়াজ ডুইং। আই আস্কড হিম হোয়াট হি ওয়াজ ডুইং। ক্লিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে তোমার যেটা ভার্ব দ্বারা প্রথমে শুরু হবে, এই রিপোর্টেড স্পিচটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এখানে তোমরা সেড টু বা সেড যাই থাকুক সেই জায়গায় আমরা লিখবো অর্ডার, ও আর ডি ই আর ইডি, অর্ডার্ড, ইডি যোগ করবো, অর্ডারের সাথে ইডি যোগ করবো। ঠিক আছে, দিয়ে টুক করে আমরা টু বসিয়ে দেবো, অর্ডার টু। ঠিক আছে, এবার যা আছে সেটা লিখে দেবো, উত্তর হয়ে যাবে। এখানে দেখো কত সহজ, এইটা কত সহজ, জাস্ট টু লিখে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে যদি নেগেটিভ থাকে, অর্থাৎ এই ওয়ার্ডটা যদি কোনো নেগেটিভ থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমি একটু বললাম না, এগুলোতে যদি নেগেটিভ থাকে, নেগেটিভটা যেটা পাশে থাকবে সেটাই পাশে বসিয়ে দেবে। ওকে, আর এখানে যদি নেগেটিভ থাকে, অর্থাৎ প্রথমেই ধরো ডু নট দিয়ে শুরু হলো, ডু নট, বিশেষ করে ডু নট দিয়ে শুরু হবে, এই ডু নট দিয়ে যদি শুরু হয়, তাহলে তোমরা এই এখানে তো অর্ডার লিখলা, লিখার পরে এই যে টু লিখছিলে না, ঠিক তার আগে নট লিখে দেবে, তাহলে কি হবে, নট টু। ডু নটের জায়গায় নট টু বসিয়ে দিবে, এই ডু নটকে বাদ দিবে, যা থাকবে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার। আচ্ছা, আরেকটা এখানে বলে দিই, যদি প্লিজ শব্দটা থাকে, প্রথমেই ধরো বিয়ারের আগে প্লিজ শব্দ আছে, তাহলে একটা জিনিস চেঞ্জ করবে, যে ইউ এই সেড যেখানে থাকবে, যদি প্লিজ থাকে তাহলে সেডের পরিবর্তে তোমরা লিখবে রিকোয়েস্টেড। শুধু একটা জিনিস চেঞ্জ করবে, শুধুমাত্র প্লিজের ক্ষেত্রে লিখবে রিকোয়েস্টেড দিয়ে, যদি এটা নেগেটিভ থাকে তাহলে নট টু, নট টু, আর যদি নেগেটিভ না থাকে শুধুমাত্র টু, ওই প্লিজটাকে বাদ দেবে, পরপর পরপর লিখে দেবে, অ্যান্সার হয়ে গেল। আমি যতটা আশাবাদী, যদি নারেশন চেঞ্জ আসে তাহলে একটা তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সে আসতে পারে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের আর দুটো জিনিস আমরা শিখবো, তিনটে। একটা হচ্ছে লেটার্স দিয়ে, আর একটা হচ্ছে কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, যেটা আমরা বলি। ওকে, দেখো, যদি তোমরা পেয়ে যাও লেট আস, লেট দিয়ে যদি বাক্য শুরু হয়, সর্বদা আমরা কি এই রিপোর্টের স্পিচটা দেখব, তাহলে এখানে সেড টু এর জায়গায় আমরা লিখবো সাজেস্টেড টু, বা শুধুমাত্র সাজেস্টেড। ঠিক আছে, সাজেস্টেড টু কথাটা লিখবে, সাজেস্টেড টু, এস ইউ জি জি ই এস টি ডি, সাজেস্টেড টু, কোথায়, এই সেড জায়গায়। বাকি দুটো লিখে দিলাম, লেখার পর দ্যাট বসে দেবো। ঠিক আছে, দ্যাট বসে দেবো। এইবার এই দুটো আমাদের কাজ, এই লেট আর আস এই দুটোকে চেঞ্জ করবো। ঠিক আছে, অর্থাৎ অল্টারনেট করে দেবো, ঠিক আগে যেরকম করছিলাম। ওকে, এই আস এর পরিবর্তে কি লিখবো, অর্থাৎ আস আর লেট হলে এরকম ভাবে চলে আসলো, এই দুটোর পরিবর্তে দুটো জিনিস লিখবো। এই লেটের পরিবর্তে আমরা কি লিখবো, তার আগে আমরা দেখলি আসের পরিবর্তে কি লিখবো, ভালো করে দেখে নাও। এই এখানে এবার এই দুটো জিনিস দেখবো, এই রবি এবং ম্যানেজার, এই যে দুটো শব্দ আছে, এর কাজ তো কমপ্লিট হয়ে গেল।
এই দুটো শব্দের ভিতরে কোথাও যদি ফার্স্ট পার্সন তোমরা পাও, অর্থাৎ আই, মি, উই, এই সমস্ত ফার্স্ট পার্সনগুলো যদি পাও, তাহলে কি বললাম, এই যদি এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে যদি আই, মি, উই, আস, এই চারটে ধরো, ঠিক আছে, এই চারটে ওয়ার্ড যদি থাকে, সেটা এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, তাহলে এই আসের পরিবর্তে উই হবে। ঠিক আছে, আসের পরিবর্তে উই হবে, আর যদি না থাকে তার পরিবর্তে হবে দে। ক্লিয়ার? একদম একদম কোনো মানে কঠিন ভাবে নেবে না, এই দুটো দেখবে। তাহলে এখানে দেখো নেই, তাহলে আমাদেরকে দেটা হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে এই লেটের পরিবর্তে আমার তাহলে আসের পরিবর্তে দে পেয়ে গেলাম, আর এই লেটের পরিবর্তে কি হবে, শুড। শুড, ঠিক আছে। যদি অপশন থাকে তোমাদের আরেকটা ওয়ার্ড আমি বলে দিতাম, যেহেতু অপশন থাকবে না, সেটি একটু বড় বলে আমি বলছি, তবু বলে দিই, মাইট বি অ্যালাউড টু, এত বড় লিখতে হবে। তাহলে অতটা আমার লেখা দরকার নাই, যেহেতু একই সমস্যা, বয়স আমাদের অনেক হয়ে গেছে, তার উপরে এতটা জিনিস আমাদেরকে চাপ দিতে হচ্ছে, সেজন্য যাক শুড এই শব্দটা লিখবে। যদি অপশন থাকতো তাহলে আমি বলে দিতাম। ঠিক আছে, তাহলে মানে দুটো হয়ে গেল, বাকি যা আছে একদম দেখে দেখে লিখে দেবে, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এটা তোমরা পারবে, কিছু নাই। সেড টু জায়গায় কি লিখবে, সাজেস্টেড মি আছে, তাহলে আসের পরিবর্তে এখানে আই হবে, এই উই হবে, আসের পরিবর্তে কি হবে, উই, আর লেটের পরিবর্তে শুড, গো টু মুভি, কমপ্লিট অ্যান্সার। একদম একদম সহজ, যদি বুঝতে পারো, যদি না বুঝতে পারো এর চাইতে কঠিন কিছু নেই। দেখো তারপর হচ্ছে কংগ্রেচুলেশনস মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, তারপর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, এই ধরনের কিন্তু আমরা কাউকে কি বলি, সম্বোধন করি। এই সম্বোধন সূচক বা মূলক যদি কোনো বাক্যের ন্যারেশন চেঞ্জ করতে দেই, খুবই সহজ। কিরকম, তাহলে সি লিখবে, সেড ফেড সেড টু, যেমন তাই থাক, কিছু দেখা দরকার নাই, এই যা দেওয়া থাকবে সেটাকে ভার্ব করে দেবে। যেমন ধরো থ্যাঙ্কড, ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, সি কংগ্রেচুলেটেড, কংগ্রেচুলেশনটা কি লিখবে, তাহলে এখানে কি লিখবে, সি, আর এই কংগ্রেচুলেশনটাকে ভার্ব করবে, কংগ্রেচুলেটেড। ঠিক আছে, সনটার জায়গায় টিডি, কংগ্রেচুলেটেড মি, অ্যান্সার হয়ে গেল। যদি একটু আরো ডিটেলসে করা যায় এই মাই ফ্রেন্ডটাতে, তাহলে কিন্তু লিখতে হবে, সি অ্যাড্রেসড মি অ্যাজ এ ফ্রেন্ড অ্যান্ড সেড কংগ্রেচুলেশন, মানে এটাও কিন্তু হবে, কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, জাস্ট ওটা লিখলে কমপ্লিট। এবার আমরা করে নিই একটা অ্যাসারেটিভ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখো হাউ আর গ্রেট, এই হাউ আর হোয়াট, এই দুটোতে বুঝিয়েছি, আর একটা জাস্ট আমি বলে দেবো, তাহলে হবে। তাহলে কি লিখবে, এক্সক্লেমেশন চিহ্নটা দেখে নেবে, দেখার পরে তোমরা দুটো ওয়ার্ড লিখবে, এক্সক্লেমড, EXCLMED, এক্সক্লেমড, ইন জয়, ঠিক আছে, ইন জয় যদি আনন্দ বোঝায়, আর যদি দুঃখ বোঝায়, ইন জায়গায় জয়ের জায়গায় সরো, SORROW, ঠিক আছে, এই দুটো। দি দ্যাট, ওটা লেখার পরে দ্যাট লেখার পরে এবার কি করবে দেখো, তাহলে এখানে আমরা কি লিখলাম, হাউ ক্লেভার আই এম, অর্থাৎ আমি কি চালাক। তাহলে দেখো এখানে যদি তুমি, সে আনন্দ বলছে না দুঃখে বলছে, কিছু বুঝতে পারছো না, সবের ক্ষেত্রে যদি আনন্দ বা দুঃখ যদি কিছুই না বুঝতে পারো, শুধুমাত্র এক্সক্লেমড শব্দটা লিখবে। ঠিক আছে, এক্সক্লেমড শব্দটা লিখবে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছুই বুঝতে পারছি না ধরে নিলাম, তাহলে কি লিখবো, হি এক্সক্লেমড শব্দটা লিখলাম দ্যাট। এই হাউ আর গেটের ক্ষেত্রে দেখবে লাস্ট দিকে কিন্তু সাবজেক্টটা থাকবে, যদি না থাকে, সাপোজ এখানে দেখো সাবজেক্টটা নেই, তাহলে পরে আসছে, যেহেতু এখানে আই সাবজেক্টটা দেওয়া আছে, আই এম, তাহলে এম থাকলে কি হয়, চকমুচি বলবো যে কোনো সেট আছে, তাহলে ওয়াজ হবে অথবা ওয়ার হবে। আচ্ছা, তাহলে আই তো এখানে দেখো কেউ নেই, কি বলে দিলাম, আই মানে কি, এখানে যে থাকবে সেই, তাহলে হি, আই এখানে যে থাকবে সে, তাহলে হিয়ার পরে কি বসে, ওয়াজ, হিয়ার পর ওয়াজ। এইবার তোমার এই ক্লেভার আর হাউ পড়ে থাকলো, তাই না, হাউ এর পরিবর্তে ভেরি হয়, লিখে রাখো, আর হোয়াট এর পরিবর্তে গ্রেট হয়, তাহলে হাউ এখানে লিখলাম ভেরি, ক্লেভারটা পড়ে থাকলো, ক্লেভার সাথে কি হলো, যে হি এক্সক্লেম দ্যাট, তাহলে আয়ের পরিবর্তে কি হলো, হি, আর এম এর পরিবর্তে ওয়াজ, হি ওয়াজ, হাউ এর পরিবর্তে ভেরি, তারপর ক্লেভার। এটা পারবে তোমরা, দেখো সি সেড হোয়াট এ বিউটিফুল সিন, এখানে দেখো কিছু নেই, যদি না থাকে তাহলে ইট ইজ ধরে নেবে, যদি কিছু না থাকে, কোনো সাবজেক্ট যদি না থাকে, তাহলে লাস্ট ইট ইজ ধরে নেবে, তাহলে ইট ইজ ধরে করো, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা আনন্দ না দুঃখ বুঝাচ্ছি না, ঠিক আছে, তাহলে সি এক্সক্লেম দ্যাট, কি লিখবো, ইট লিখলাম, ইজ এর পরে তো ওয়াজ,
আর এই হোয়াটে থাকলে কি বলতো গ্রেট বিউটিফুল সিন এ বাদ যাবে, ঠিক আছে, অর্থাৎ এখানে আর্টিকেল আর বসবে না। তাহলে কি উত্তরটা পেলাম, সি সেড দ্যাট ইট ওয়াজ গ্রেট বিউটিফুল। আর হ্যাঁ আরেকটা কথা, এই এয়ারটা গ্রেটের আগে লিখে দেবে, ইট ওয়াজ এ গ্রেট বিউটিফুল সিন। ক্লিয়ার। অপটেটিভ সেন্টেন্স, ও আরেকটা দিচ্ছি এক্সক্লেমেশন সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা, যেটা তোমার হোয়াট বা মানে হাউজে না থাকে, তাহলে এক্সক্লেম চিহ্নটা এখানে থাকবে, সেক্ষেত্রে অ্যালাস থাকবে, ব্রেভো থাকবে, বা যাই কিছু না থাকুক, এক্সক্লেম চিহ্ন যদি লাস্টে থেকে হোয়াট বা ভেরি না থাকে তাহলে কি করবে, এই মাথায় রাখবে অ্যালাস মানে দুঃখ প্রকাশ, ঠিক আছে, অ্যালাস মানে সে দুঃখ প্রকাশ করছে, এখানে কিন্তু লিখবে। তাহলে কি, দ্য মেন এক্সক্লেমড ইন সরো বা উইথ সরো, বা কিছু না পারলে এক্সক্লেমড লিখবে। এই অ্যালাস, ব্রেভো, হুররে এই ধরনের ওয়ার্ডগুলোকে বাদ দিবে। হুররে মানে আনন্দ, ব্রেভো মানে আনন্দ, তাহলে হি দ্য মেন, সাপোজ এখানে এটা আগে করে দিতে বলছি, তাহলে এগুলো বাদ দেওয়ার পরে কি থাকলো, আই এম আনডান অথবা আই এম রুইন্ড, মানে দুটো ওয়ার্ড দিয়ে আসে বেশি, তার জন্য আমি অবলিক দিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, আই এম আনডান আমি ব্যর্থ, বা আমি আই এম রুইন্ড আমি ধ্বংস হয়ে গেলাম। তাহলে আই বলতে কি এই দ্য ম্যানই প্রথমে যে থাকবে, তাহলে এই দ্য ম্যানটাকে না লিখে আমরা হি লিখবো, ঠিক আছে, হি। এম থাকলে কি হয় ওয়াজ, এখানে বসে যাবো, আনডান যদি থাকে আনডান, উইন্ড যদি থাকে উইন্ড, উইন্ড, অ্যান্সার কমপ্লিট। এবার আরেকটা থাকতে পারে, দ্য বয় সেড হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, বালকটি বললো যে আমরা খেলায় জিতেছি, তাহলে কি লিখবে, দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন জয় মানে আনন্দ বলছে, যদি না বলে শুধুমাত্র এক্সক্লেম দ্যাট। কি উই হ্যাভ, উই বলতে কি আমরা, তাহলে এখানে লাস্টে দা বয় আছে কি, তাহলে দা বই ওখানে না লিখে দে লিখবো, যেহেতু তারা বোঝাচ্ছে আমরা অনেক বোঝাচ্ছে, তাহলে দে লিখবো। আর হ্যাভ থাকলে কি হ্যাড, ছোট মুখস্থ করে এসেছি, অন ডব্লিউ ও এন এটা দেওয়া থাকবে, দ্য ম্যাচ, উত্তর হয়ে গেল কমপ্লিট। আশা রাখছি ন্যারেশন চেঞ্জ বুঝতে পেরেছো। এবার আমরা জয়নিং শিখবো কিছু, দেখো, এবং কি কি দিয়ে জয়নিং দিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে, হু দিয়ে, হুইজ দিয়ে, হোয়ার দিয়ে, ইফ দিয়ে, ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, নাউন এই ধরনের ক্লোজ দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো একদম খুবই সুন্দর করে তোমাদেরকে শিখিয়ে দেবো, যদি হু দিয়ে জয়নিং করতে বলে এরকম দুটো বাক্য করে, দেখো আই নো দ্য ম্যান হি ইজ এ ডক্টর, এরকম যদি দুটো বাক্য থাকে এবং তাকে যদি হু দিয়ে জয়নিং করতে হবে, মানে একটা বাক্য করতে হবে, ঠিক আছে, তখন কি লিখবে, একটা জিনিস হু মানে জেনে নাও, হু মানে ব্যক্তি, অর্থাৎ যদি ব্যক্তি বোঝায় তবেই সেখানে হু হবে, আর হুইচ মানে বস্তু বোঝাবে, হোয়ার মানে স্থান বোঝাবে, ঠিক আছে। তাহলে হুতে আমরা করছি দেখো, তাহলে হু এখানে ব্যক্তিকে বোঝাবে, দেখো কি করে দেখবে, প্রথমে তোমরা দেখবে এই প্রথম সেন্টেন্সটা সাবজেক্ট আর অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সটা সাবজেক্ট, এই ক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে। এই দুটোর ভিতরে কোন দুটো ওয়ার্ডের মিল আছে আগে দেখে নেব, মিল মানে একই জিনিস, ধরো আই পেলাম, অর্থাৎ এই বাক্যের সাবজেক্টের সাথে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি মিলছে কি, দেখো আই মানে আমি, হি মানে সে, মিলছে না, তাহলে আই এর সাথে এটা মিলছে না। দা ম্যান আছে দেখো, দা ম্যানের সাথে হিটা মিলছে, দা ম্যান মানে কি মানুষ, হি মানে সে, লোকটি বা সে, তাহলে মিলছে। আচ্ছা, যদি মিলিয়ে যায়, মিলবে অবশ্যই, হয় এইটা সাবজেক্টের সাথে এই সাবজেক্টে মিলবে, না হয় এই সাবজেক্টের সাথে এই অবজেক্টে মিলবে, না হয় এই অবজেক্টের সাথে সাবজেক্ট মিলবে, তাহলে অবজেক্টের সাথে অবজেক্ট মিলবে, একটা মিলবেই, ঠিক আছে। যদি মিলে যায় কার সাথে মিলবে সে দুটো দেখবো, এই দামেনের সাথে হি মিললো, যেটা মিলবে প্রথম বাক্যটা একদম স্ট্যাটিক ভাবে থুয়ে দেবে, ঠিক আছে, রেখে দেবে, যে এই যে হু মানে এই যে হিটা মিললো তাকে বাদ দেবে, ওই হি এর জায়গায় হু বসে দিয়ে উত্তর হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। তাহলে কি উত্তর হলো, আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। যদি ধরো এই সাবজেক্টের সাথে মিলতো, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় বাক্যটা আগে লিখতাম, দি হুয়ে যদি হু বসে তাহলে হু লিখে দিতাম, যদি লাস্টের সাথে মিলতো তাহলে এই বাক্যটা আমরা আগে লিখতাম, যে এই বাক্যটা লিখতাম, আর এই বাক্যে যদি অবজেক্টের সাথে মিশে তাহলে প্রথম বাক্যটা লিখে, হ্যাঁ, হু বসে দিয়ে দ্বিতীয় বাক্যটা লিখে দেবো, অ্যান্সার হয়ে গেল। হু হোক হুইচ হোক যেটা বোঝাবে, যেহেতু এটা ব্যক্তি বোঝায় সেই জন্য হু লিখলাম, যদি বস্তু বোঝায় দেখো একটা অ্যান্সার দিচ্ছি আমরা, দিস ইজ মাই পেন, এটা একটা কলম, এটা আমার কলম, ইট ইজ ভেরি কস্টলি, এটা খুব দামি, তাহলে দেখো এই দা পেনের এই মাই পেনের সাথে অর্থাৎ পেনের সাথে ইটের মিলছে, পেন কি জড়বস্তু, ইট মানে জড়বস্তুকে বোঝায়, তাহলে এই দিসের সাথে মিলছে না, ঠিক আছে, তাহলে এই পেনের সাথে ইট মিলছে, তাহলে প্রথম বাক্যটা আমরা লিখে দেবো, ইটের জায়গায় কি লিখবো, হুইচ অথবা দ্যাট।
বস্তু যদি বোঝায় তাহলে হুইচ অথবা দ্যাট বসে, বাকি যেটা লিখে দেবো। আর এই জিনিসটা কিন্তু বাদ যাবে, যেরকম হিটা বাদ যাবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর দেখো, দিস ইজ দ্য কলেজ আই স্টাডিড দেয়ার। দেয়ার মানে চোখ মুজে হায়ার হবে, দেয়ার মানে সেখানে, মানে স্থান বোঝাবে। তাহলে সেখানে বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই দেয়ারটা কে বোঝাচ্ছে? এই কলেজটাকে বোঝাচ্ছে। তাহলে এই কলেজের জায়গায় আমরা লিখবো হায়ার, এখানে দেয়ারটা কেটে দেবো। কি লিখবো? দিস ইজ, মানে এটা কিন্তু এর সাথে ওই রুলসের সাথে নয় কিন্তু, হ্যাঁ। দিস ইজ দ্য কলেজ হোয়ার আই স্টাডিড, যেখানে আমি পড়াশোনা করেছিলাম। এবার ইফ, ইফ দিয়ে জন্য, ইফ মানে কি যদি, অর্থাৎ একটা শর্ত বুঝাবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি এটা দাও তাহলে আমি তোমাকে এটা দেবো, এরকম ভাবে বুঝি। আচ্ছা, তাহলে এই শর্তমূলক যখন কোনো সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বসে, তাহলে এখানে কি শর্ত বলে? দেখো, ওয়ার্ক হার্ড, পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। এটা কি করে হয়? কঠোর পরিশ্রম করলে কি ফেল হয়? ন। তাহলে তবু আমাদেরকে ই বসাইতে হবে। আচ্ছা, এইটা করার আগে আরেকটা জিনিস বলে দিই। সাপোজ এখানে ধরো কোনো নেগেটিভ নাই, দেখো এখানে দুটোর ক্ষেত্রে বৈপরীত্য বোঝাচ্ছে। মানে কঠোর পরিশ্রম করবে অথচ ফেল করবে, এটা তো হয় না। তাহলে এখানে যদি বলতো যে কঠোর পরিশ্রম করে তুমি পাস করবে, ইউ উইল পাস বা ইউ উইল সাকসেস, যদি একই জিনিস বোঝায়, অর্থাৎ যার সাথে আরেকটা, এই বাক্যের সাথে আরেকটা মিল আছে, তাহলে জাস্ট প্রথমে ইফ বসিয়ে দিবে, ঠিক আছে? ইফটা অবশ্যই প্রথম থাকবে। এবং এখানে যদি কোনো অবজেক্ট, সাবজেক্ট না থাকে, অবশ্যই সাবজেক্ট নেই। দেখো, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, কাকে বলছে? তোমাকে। তাহলে ইউ একটা অবজেক্ট, মানে উজ্জ আছে, ওই জাস্ট একটা তোমাকে নতুন করে ইউ আনতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এই ইউ উইল পাস, মানে আগেরটার উদাহরণটা বলছি, এটা এখন করে নি। ইউ উইল পাস, অর্থাৎ যখন একই সাবজেক্টের ক্ষেত্রে একটা মিল বোঝাবে, অর্থাৎ কঠোর পরিশ্রম করার ফলে সে পাস করছে, কঠোর পরিশ্রম করার পর সে এক্সামে পাস করছে বা সে সফলতা অর্জন করছে, তাহলে মিডিলে জাস্ট ইফ, প্রথমে জাস্ট ইফ বসে দেবে। যদি এখানে ইউ বা সাবজেক্ট না থাকে তাহলে ইউটা আনবে, যদি থাকে জাস্ট ইউ বসে উত্তর হয়ে গেল। এইবার 2 নম্বর যেটা আমার দিয়েছে, এটার ক্ষেত্রে একটু বৈপরীত্য বোঝাচ্ছে। কিরকম? কঠোর পরিশ্রম করো, ফেল করবে, এরকম যদি বোঝায় তাহলে তোমরা লিখবে ইফ, ঠিক আছে? ইফ, আর যেহেতু অবজেক্ট নাই তাহলে অবজেক্ট, সাবজেক্ট নাই তাহলে সাবজেক্ট লিখলাম, ঠিক আছে? ইফ ইউ দিয়ে একটা জিনিস আনবে, সেটা হচ্ছে ডু নট, ডু নট, ঠিক আছে? অর্থাৎ যদি এটা, এটার সাথে এটা নেগেটিভ বোঝায়, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ দেখো অর্থ দিক থেকে নেগেটিভ কিন্তু, তাহলে আমাকে একটা নেগেটিভ আনতে হবে। তাহলে উত্তরটা কি হবে বা অর্থটা কি হবে? দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তা এইবার দেখো দুটো বাক্যের ভিতরে একটা সমঝোতা এসেছে, সমান একটা ভাব এসেছে, সেজন্য ডু নট আনবে। আর যদি সমঝোতা না থাকে তবে ডু নট আনবে, যদি থাকে তাহলে জাস্ট ইফ ইউ বা ইফ বসে দেবে, অ্যান্সার হয়ে যাবে। আসলে কিছু বুঝতে পেরেছো? তারপরে 5 নম্বর দেখো, হি ইজ রিচ হি ইজ অনেস্ট, ঠিক একই রকম ভাবে এটাও সমঝোতার ক্ষেত্রে মানে ব্যাপার একটা রয়েছে। আর সেখানে দো অথবা অল দো, এই দুটো মানে হয়েছে যদিও, ওখানে আমরা যদি বললাম আর এখানে যদিও, মানে একটার সাথে এটা বৈপরীত্যকে বুঝাবেই, এটা নইলে কিন্তু এটা হবে না। যেরকম সে গরিব সে সৎ, গরিবদের কিন্তু সৎ হওয়ার কি আছে? সৎ। বড়লোক সে কিন্তু অসৎ, বড়লোক সে কিন্তু সৎ, বড়লোক সে কিন্তু অসৎ, এরকম হতে পারে। অর্থাৎ দুটোর ভিতরে কিন্তু বৈপরীত্য, ঠিক আছে? যদি তুমি অর্থ নাও বুঝো, তোমাকে যদি বলা থাকে ইফ দিয়ে দো দিয়ে জয়েনিং করো, চোখ মুছে, চোখ মুছে, একদম বাক্যের প্রথমে দো অথবা অল দো বসে দাও, যা আছে পরপর লিখে দাও, এই 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 যে ফুল স্টপটা কমা চিহ্ন করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। আগেকারটাও কিন্তু বলা হয়নি না, এই যে ফুল স্টপটাকে কমা চিহ্ন করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? দো বা অল দো হি ইজ রিচ কমা হি ইজ অনেস্ট, কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট দো এবং অল দো প্রথমে বসে দেবে, অ্যান্সার একদম কমপ্লিট। অ্যাজ এবং বিকজ দুটো মানে লিঙ্কিং ওয়ার্ড অ্যাডভার্বের ক্লোজ দিয়ে জয়েনিং করতে বলেছি। অ্যাজ মানে কারণ, আর যে অ্যাজ মানে এই বিকজ মানে কারণ, আর অ্যাজ মানে যেহেতু, ঠিক আছে? তাহলে আগে অর্থ দেখি, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং হিজ মাদার ওয়াজ ইল, সে মিটিং উপস্থিত থাকতে পারেনি কারণ তার মা অসুস্থ ছিল, ঠিক আছে? যদি এই ধরনের বাক্য থাকে, অ্যাজ দিয়ে জয়েনিং করতে বলে না, কোনো কিছু চেঞ্জ করবে না, প্রথমে অ্যাজ বসিয়ে দেবে, আর জাস্ট এই প্রথম বাক্যটা ছোটাতে করবে আর এখানে কমা করবে, অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। অ্যাজ হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং কমা হিজ মাদার ওয়াজ ইল। আর বিকজদের ক্ষেত্রে কিন্তু বিকজ দুটি বাক্যের মিডিলে বসে, ঠিক আছে? তখন কি হবে? বিকজ একটা কজ থাকবে, একটা কারণ থাকবে,
সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি কারণ তার মা অসুস্থ ছিল। ঠিক আছে, তাহলে এখানে মিডিলে বিকজ লিখে দেবো, উত্তর হয়ে যাবে। এবার একটা দেওয়া আছে হয়েন। হয়েন মানে কোনো সময় বোঝাবে। হয়েন মূলত বাক্যের প্রথম বসে, উত্তর হয়ে যাবে হয়েন দ্য টিচার ক্যাম দ্য বয়েজ প্লেড। যখন মাস্টার আসলেন তখন ছাত্ররা খেলছিল, হয়েন উত্তর হয়ে গেল। স দ্যাট দিয়ে জয়নিং দেখো, স দ্যাটের ক্ষেত্রে খুবই সহজ। এই টি ডবল ও যদি থাকে এবং টু থাকে তবে তোমাকে স দ্যাট দিয়ে জয়নিং করতে দেবে। দেখবে একটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে এই যে বড় টু আছে এটাকে বড় টু ধরলাম, তার জায়গায় স বসাবো। তাহলে স প্রথম যে ওয়ার্ড দুটো যা থাকবে সেটা বসে যাবে, অর্থাৎ হি ইজ বসে দিলাম, টু এর জায়গায় স। তারপরেরটা আছে বসে দেবো কি উইক, অর্থাৎ টু এর আগে পর্যন্ত বসে দিলাম, এ উইক লিখলাম। ঠিক আছে, উইক। এবার এই ছোট টু এর জায়গায় দ্যাট। দেখো এখানে জাস্ট একটা ওয়ার্ড আছে, একটা শুধু ওয়ার্ক আছে, তাই না? দ্যাট বসানোর পরে প্রথম যে সাবজেক্টটা লিখেছিলাম সেই সাবজেক্টটা লিখব। ঠিক আছে, সেই সাবজেক্টটা লিখব। তারপর ক্যান নট, ক্যান নট এই দুটো নতুন আনছে গিয়ে, ক্যান নট যা সেটা ওয়ার্ক। তাহলে হি ইজ এস ও ডাব্লিউ, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, হি ক্যান নট ওয়ার্ক। তাহলে আমরা এখানে আবার বলছি দেখো, যে টি ডবল ও থাকলে সেখানে আমরা শো লিখবো, আর এই ছোট টু অর্থাৎ টি আছে সেই জায়গায় দ্যাট বসাবো। তার আগে পরে যা ছিল বসে দিলাম, শুধুমাত্র এই জিনিসটা বসাবো না, লাস্টের যে ওয়ার্ডটা বসাবো না। তার আগে আমরা কি লিখবো, এই হিটাকে আবার লিখবো, যে ক্যান নট লিখাবো, ক্যান নট এটা বসাবো। ঠিক আছে, একটা রুলস। আরেকটা রুলস আছে, সবই একই জিনিস, শুধু ক্যান নটের জায়গায় কুড নট হবে আরেকটাই। ঠিক আছে, কোন জায়গায় সেটাও দেখে নাও। যদি এই হিয়ার পর যদি এম ইজ আর থাকে, হিয়ার পর যদি এম ইজ আর থাকে তাহলে ক্যান নট, আর হিয়ার পর যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে কুড নট। এইটা লিখে হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে দেখো নাইদার নর, নাইদার নর কোথায় বসাবো? দেখো এখানে দুটো বাক্য নেগেটিভ বোঝাবে, যে হি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না, হি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। নাইদার মানে এটাও না এটা ওটাও না, অর্থাৎ দুটোকেই যখন কেউ অগ্রাহ্য করবে তখন নাইদার নর হবে। কখন হবে? এই ডাজ নটটা তো বাতিল হবে, ঠিক আছে, কেননা এই ডাজ নট মানেই নাইদার। ঠিক আছে, অর্থাৎ একটা বাক্যে দুটো নেগেটিভ থাকতে পারে না, অতএব ডাজ নটটা বাদ দাও। পড়ে থাকলে কি লাইক টি আর লাইক কফি, নাইদার নট তো বসাবো। আচ্ছা, এই দুটো ভার্বের ভিতর যখন একটা ভার্ব রেখে দাও, পড়ে থাকবে কি টি আর কফি। অর্থাৎ যে দুটো জিনিসকে ও মানে আলাদা আলাদা বোঝাবে। দেখো এখানে একটা আলাদা ওয়ার্ড, এখানে একটা আলাদা ওয়ার্ড। প্রথম আলাদা আলাদা ওয়ার্ডের আগে নাইদার বসাও, দ্বিতীয় আলাদা ওয়ার্ডের আগে নর বসাও। ঠিক আছে, বোঝা গেল? আর একটা ভাব রেখেছিলাম, তাহলে অ্যান্সারটা কি লিখবে দেখো, হি লাইক, একটা ভাব রেখে দিলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস মাথায় রাখবে, এখানে যদি ডাজ নট থাকে তাহলে লাইকস করবে, আর ডু নট থাকলে শুধুমাত্র লাইক। এটা বুঝতে পারছো? তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে আবার বলছি, ডাজ নট থাকলে লাইকস, আর ডু নট থাকলে লাইক। শুধু লাইক বললে নয়, এখানে যে ভার্ব থাকে তার সাথে এস যোগ করবে। এইবার এই দুটো পড়ে আছে, তাহলে এখানে আর কিছু দেখা দরকার নাই, শুধু প্রথম বাক্যেরটাই দেখবো, দ্বিতীয় বাক্যটা শুধু লাস্ট যে ওয়ার্ডটার সাথে এটা মিল না সেটা। তো এই ওয়ার্ডটার আগে নাইদার, তাহলে হি লাইকস নাইদার কি টি নর কফি। উত্তর হয়ে গেল, উত্তর হয়ে গেল। ওকে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, যে অ্যাজ শুন দ্যাট, আবার একটা ভুলে গেছি, অ্যাজ শুন অ্যাজ হবে। ঠিক আছে, অ্যাজ শুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন কমা দ্য ট্রেন হ্যাড লেফট ন সোনার দেন। এই অ্যাজ শুন অ্যাজ যেখানে থাকবে ন সোনা বসে দেবে, ন সোনার। ঠিক আছে, বসে দিলে। আরে দেন বসাইতে বলেছে না, এই দেনেরটা এই যে কমা চিহ্ন যেখানে থাকবে সেখানে দেন বসাবে, এই জায়গায় দেন বসে। তাহলে বাকি হি রিচড এইটা শোন এইটু লিখতে হলে আমাদের হয়ে যাবে, এর কোনো কাজ নাই, দেন বসে যা আছে সেটা বসে দেবে। ওকে, এইটার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে দেখো, তাহলে ন সোনার বসানোর পরে তোমরা হ্যাড বসে দেবে। ঠিক আছে, হ্যাড বসে দেবে, ডিডটা বসার জন্য দুটো হয়, একটা হ্যাড আর একটা ডিলে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ভার্বটাকে থার্ড ফর্মে থাকবে, তো তার জন্য হ্যাডটা বসে দেবো, এইটাতে শিখলে তাহলে হবে। তাহলে হ্যাড বসে দেওয়ার পরে এইবার যা আছে সেটা লিখতে হবে, ন সোনার হ্যাড। ঠিক আছে, ন সোনার হ্যাড, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবা, কমার জায়গায় দেন বসে দেওয়া, বাকিটা উত্তর লিখে দেওয়া। দেখো কি কি কঠিন আছে, কি কিছু কঠিন নেই।
শুধু অ্যাজ শুনে অ্যাজ জায়গায় কি লিখবো, নশনাল হ্যাড, এক কথা ভেবে দেবো নশনাল হ্যাড, যা আছে সব লিখে দেবো, এই কমার জায়গায় দেন বসে দেবো, উত্তরটা যা আছে তাই লিখে দেবো। এবার আরেকটা যেহেতু রুলস আছে একটু বলে দেয় ভালো, সেটা হচ্ছে তোমার ডিড, নশনাল জায়গায় ডিড। তখন কি করতে হবে জানো তো, এই যে রিচটা এটাকে V1 করতে হবে। তাহলে আমি কেন সে বাংলা কথায় মানে খালকের কুমির আনতে যাব, এখানে যেহেতু V2 আছে, যেটা V2 সেটাই V3 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেই জন্য আমরা হ্যাডটা লিখবো, দিয়ে এটাকে আমরা একটু V2 কে V3 করব। আর 99-এর ক্ষেত্রে যেটা V2 সেটাই V3 হয়, সেই জন্য আমরা হ্যাড এই রুলসটাই মানে মনে রাখবো। তারপর দেখো অনলি, নান ওয়ার্ড দিয়ে জয়েনিং করছে, চক মুজে অনলির জায়গায় নান ওয়ার্ড বসে দাও, যা আছে তাই লিখে দাও, উত্তর হয়ে গেল। অনলি জায়গায় নান ওয়ার্ড যা আছে তাই বসে দাও, এটা হচ্ছে নেগেটিভ, অনলি এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে পজিটিভ, নট সুন এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এরকম ভাবে আসতে পারে যে ধরো অ্যাজ সুন এই লাইনটা দিয়ে দিল ওদের তোমাদেরগুলো নেগেটিভ করতে, নট সুন দেন দিল না, ঠিক আছে, তাহলে কি করবে, অ্যাজ সুন অ্যাজ পেয়ে গিয়েছো, নট নট চলে আসবে, অনলি পেয়ে গেছো নান বার চলে আসবে, ডাজ নট পেয়ে গেছো দুটোর ক্ষেত্রে নাইদার নর আসবে। ঠিক আছে, আবার এখানে দেখো যে বড় টো এবং ছোট টো আছে, যেগুলো নেগেটিভ করতে বলেছে, তাহলে বড় টো পেয়ে গেছো মানে স্বদের চলে এসছে, বড় টো থাকা মানে স্বদের দিয়ে জয়নিং, এবং সেটা নেগেটিভ হবে। কেন, এই যে ক্যান নট বা কুড নট আনছে। আচ্ছা, আর একটা আছে আমাদের ডিগ্রি চেঞ্জ, তাই তো। দেখো ক্লাসটা বড় হলেই কিন্তু তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে দুটো টপিক আছে খুবই সহজ, আমরা এতে অ্যান্সারটা লিখে দিয়ে জাস্ট একটু বলে দেবো, তাহলে হবে যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ থেকে কম্পারেটিভ আসতে পারে, পজিটিভ থেকে সুপারলেটিভ হতে পারে, পজিটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভ যেতে পারে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আসতে পারে, সে যেখানেই যাক না কেন রুলস একটাই হবে। ওকে, দেখো কি করে বুঝবে পজিটিভ, অ্যাজ টল অ্যাজ, অর্থাৎ অ্যাজ ডিগ্রি অ্যাজ থাকবে পজিটিভ। কম্পারেটিভ কি করে বুঝবে, ইয়ার তারপর দেন থাকবে, এনি আদার থাকবে, অথবা মোর থাকবে তারপর দেন এনি আদার থাকবে। সুপারলেটিভ কি করে বুঝবে, দা থাকবে, ইএসটি যোগ থাকবে, তাহলে সুপারলেটিভ। তাহলে এইগুলো না থাকলে ওই ডিগ্রি হবে না। আচ্ছা, এবার পজিটিভ থেকে আমাকে বললো কম্পারেটিভ করো, তখন কি করতে হবে, পজিটিভের ক্ষেত্রে থেকে যখন আমরা নেগেটিভ করব, ঠিক আছে, পজিটিভ থেকে যখন নেগেটিভ করব, তাহলে আমাদের প্রথমেই এইটা একটু ভুল হয়ে গেছে মানে লিখা, এখানে লিখতে হবে। আচ্ছা, আমরা প্রথমে দিকে এই দিকে না তাকিয়ে আমরা এখান থেকে দেখি, কম্পারেটিভ থেকে আমরা পজিটিভে যাই, তাহলে সে উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কম্পারেটিভ থেকে যখন আমরা নেগেটিভে যাব তখন কি করতে হবে, আমাদের প্রথমেই এটা কেটে দাও, ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে কি করব, আমরা যখন কম্পারেটিভ থেকে নেগেটিভ এই পজিটিভ অথবা সুপারলেটিভ থেকে দেখবো আমরা পজিটিভ যাব, তখন আমাদের প্রথমে লিখতে হবে নো আদার, নো আদার, প্রথমে লিখতে হবে নো আদার। ঠিক আছে, পজিটিভের প্রথম মানে রুলস হচ্ছে প্রথমে নো আদার, দিয়ে এই পজিটিভের যেটা তোমার থাকবে অবজেক্ট, পজিটিভে অর্থাৎ কম্পারেটিভ বলো সুপারলেটিভ বলো, যে অবজেক্টটা থাকবে, অবজেক্টটা কি করে বুঝবে, ডিগ্রির পরে থাকবে, অর্থাৎ ডিগ্রির পরে দেখো কম্পারেটিভ চেনার উপায় হচ্ছে দেন এনি আদার, তাহলে দেন এনি আদারটা মনে করো নাই, ঠিক আছে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা বসবে, অর্থাৎ এখান থেকে যা আছে সেটা, অর্থাৎ দেন এনি আদার, আমি তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যাচ্ছি, তাহলে এই জিনিসটা তোমাকে বসালে হবে না, সেই জন্য এই দেন এনি আদার পরে যা থাকবে সেটা তোমার বসিয়ে দেবে, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস লিখে দিলাম। এবার এখানে যে বিভার থাকবে সেটা বসিয়ে দেবে, বিভার বসিয়ে দিলাম, ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এইবার এই টলার আছে, দেখো টলার আছে, এর সাথে ইয়ার বাদ দিলে কি থাকবে, টল, এই টলকে টল অ্যাজ করে দাও, টলকে দুটো গার দিয়ে দাও, একটা অ্যাজ দিয়ে লাস্টে একটা অ্যাজ সামনে একটা অ্যাজ, তাহলে এর সব কাজ লেখা হয়ে গেছে, শুধু রুস্তম পড়তে হবে, সেটাকে পড়ে লিখে দেওয়া উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা কি হলো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রুস্তম। ক্লিয়ার। এবার যদি সুপারলেটিভ থেকে যাই তো একই, নো আদার লিখতে হবে, নো আদার এই ইএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি, তারপর যেটা থাকবে সেটা বসে দেবে, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, সেই ইজ লিখবা, লেখার পর এই যে ইএসটি বাদ দিয়ে পড়ে থাকলে কি টল থাকছে, সেটাকে টলটাকে টল অ্যাজ করে বস্তু লিখে দাও, উত্তর হয়ে গেল। আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে যে কম্পারেটিভ বলো যা বলো এইটা চেঞ্জ হবে। এবার আরেকটা বলে দিই তাহলে কমপ্লিট হয়ে যাবে, যে এবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যাবে কি করে, কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট আর সুপারলেটিভ সাবজেক্ট একই, বিভার্ব একই, এবার এইটা
থাকার জন্য, অর্থাৎ দা থাকার জন্য সে সুপারলেটিভ হয়েছে, তাহলে দাটা বাদ দিয়ে থেকে টলার, এই টলার্স থাকবে, ইএসটি বাদ দিয়ে টলার করে দেবে, ঠিক আছে, দিয়ে দেন এনি আদার লেখার পরে জাস্ট সেটা লিখে দেবে, অ্যান্সার হয়ে গেল। এটা গেল। এইবার আরেকটা হচ্ছে তোমার ভেরিফিউ দিয়ে হয়। পজিটিভের ক্ষেত্রে প্রথমে ভেরিফিউ হবে, ভেরিফিউয়ের পরে অবজেক্টস বসবে, অর্থাৎ এখানকার যে অবজেক্টটা সেটা দেখো, সেইটা অবজেক্টের পর যেটা থাকবে সেটা পুরো বসে যাবে। এবার যেহেতু এখানে রাইটার্স আছে, ভেরিফিউ থাকলে এখানে রাইটার্স করতে হবে, অর্থাৎ যেখানে ভেরিফিউ থাকলে সাবজেক্টটাকে, এই অবজেক্টটাকে প্লুরাল করতে হবে। আর এখানে যেহেতু ইজ আছে তাহলে এখানে আর হয়ে যাবে। আর সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিটা কি বা পজিটিভ ডিগ্রিটা কি ছিল? ফেমাস, মোর ফেমাস, শুধুমাত্র ফেমাস হবে, তাকে অ্যাজ দিয়ে ঘিরে দাও, দিয়ে এখানে যে সাবজেক্ট ছিল সেটা বসিয়ে দাও, উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলো এবার অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করি, অর্থাৎ একটা অ্যাসারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাকে কিভাবে কোশ্চেনে করব। এটা কোশ্চেন ভুলে গেছি। আচ্ছা দেখো, তাহলে কি, আই গেভ ইউ মানি টু বাই এ বাইক। প্রথমে আমরা দেখবো এই অ্যাসারেটিভ সেন্টেন্সটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে উত্তর হবে পজিটিভ, যদি পজিটিভ থাকে উত্তর হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ আছে, ঠিক আছে, পজিটিভ আছে, যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, করব কি, এখানে দেখো যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, যদি এই বাক্যের ভিতরে কোথাও যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তোমরা সেই অক্সিলারি ভার্বটাকে একদম প্রথমে নিয়ে আসবে। মনে করো এখানে ইজ আছে, সাপোজ এখানে ধরো ইজ আছে, এই এম আছে, আই এর পর মনে করো এখানে এম ছিল, তাহলে আমরা উত্তর লিখবো এম আই। ঠিক আছে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট আগে বসিয়ে দেবো, দিয়ে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ বসাবো না, আর যদি নেগেটিভ না থাকে তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ডটা বসিয়ে দেবো, পরপর যা আছে বসিয়ে দিয়ে লাস্টে একটা জিজ্ঞেস চিহ্ন দিয়ে উত্তর হয়ে গেল। এবার যদি অক্সিলারি ভার্ব না থাকে, দেখো এখানে নাই, তাহলে আমরা দেখে নেবো এই যে মূল ভার্ব সেটা কোন টেন্স আছে, V2 আছে বা পাস্ট টেন্স আছে, তাহলে আমরা লিখবো ডিড। যদি V1 থাকে তাহলে লিখবো আমরা ডু অথবা ডাজ। তাহলে যেহেতু V2 আছে তাহলে আমরা ডিড লিখেছি। আর এই আই থাকলে ইউ হয়ে যাবে, এইটা কিন্তু মাথায় রাখবে, আই থাকলে ইউ, ইউ থাকলে আই, এটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু নেগেটিভ নাই তাই যে নেগেটিভ বসে দিয়েছি, আর এই যে V2টাকে V1 করে দেবে, উত্তর হয়ে যাবে লাস্টের জিজ্ঞাসা, লাস্টের জিজ্ঞাসা হয়ে গেল। আর ইন্টারোগেটিভ থেকে যদি আমরা পজিটিভ করি বা অ্যাসারেটিভ করি, তাহলে কি করবে, দেখো হু যদি থাকে তাহলে এভরিবডি লিখে দেবে, চোখ মুছে, হু যদি থাকে একদম এভরিবডি লিখে দেবে। আর ডাজ নটটা এই যে নেগেটিভ আছে তাহলে বাদ যাবে, তাহলে এখানে ডাজ নট বাদ দিলে কি হবে, লাইক থাকবে, লাইকে থাকে কি অ্যাস যোগ করতে হবে, জাজ তাই উত্তর হয়ে গেল, কমপ্লিট। আরেকটা আছে দেখো, হ্যাভ আই এভার রিফিউজ টু গিভ ইউ মানি। ঠিক আছে, এখানে যদি হ্যাভ থাকে তাহলে আমরা কি বলবো, যেহেতু এই আমরা এটা থেকে যাই, দেখো এই অ্যাসার থেকে যে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, এই হ্যাভটা প্রথম চলে যাবে, দেখো চলে গেছে, আর আইটা এদিকে চলে এসছে, যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে এটা পজিটিভ করতে হবে, আর পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে, আগের রুলস অনুযায়ী বলছেন, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার ইন্টারোগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে হলে তাহলে এই হ্যাভটা আয়ের পরে বসবে, আয়ের আগে চলে গিয়েছিল, এই আয়ের পরে বসবে। আর যদি এভার থাকে তাহলে নেভার, এটা লিখে রাখবে, নেভার থাকলে এভার, জাস্ট দেখো সব লিখে দিয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আর জিজ্ঞাসা চিহ্ন থাকবে, হয়ে গেল এইটা। আর দুটো ওয়ার্ড আছে, তাহলে আমরা কমপ্লিট করে ফেলবে এই পার্টটা। চলেছে এক্সক্লামেটর সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ যেমন করে আসলাম সেরকম। তাহলে হাউ থাকলে কি হয়, ভেরি, হোয়াট থাকলে কি হয়, গ্রেট, এইটা আমরা জেনে যাব। আচ্ছা, আর সাবজেক্টটা দেখো সি ইজ আছে, আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই ইজটাকে ওয়াজ করছিলাম, কিন্তু এখানে ইজটা ওয়াজ হবে না, যা আছে সেটাই থেকে যাবে। কিন্তু এখানে তো রিপোর্টের স্পিচটাকে আমি চেঞ্জ করছি না, ঠিক আছে, জাস্ট আমরা অ্যাসার্টিভ করছি, তাহলে সি এস বসে যাবে, বসে গিয়েছে। আর হাবের পরিবর্তে কি হবে, ভেরি স্মার্ট, উত্তর হয়ে গেল। আর এখানে অবজেক্ট না, এই সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ইট ইজ আছে, তাহলে ইট ইজটা বসে দেবো, ভার থাকলে গ্রেট বসলাম, আর এ থাকলে গেটের আগে বসে যাবে, ইজ এ গ্রেট, ইট ইজ এ গ্রেট বিউটি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমার মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন দিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।